সাগরপুরে আজ মহা ধুমধাম। রসন চৌকি আর ঢাকের বাদ্যে গ্রাম সরগরম। সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড বাঁধিয়া গিয়াছে তাহা গ্রামের এবং তৎপার্শ্ববর্তী ৪-৫ ক্রোশের সকল লোক জানে। এ রাজসূয় যজ্ঞে ঢাক ঢোলের এমন মহান একত্র সমাবেশ, সানাই দলের এমন আদর্শ ঐক্যভাব, কাংস নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়াছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখে নাই। রং বেরং বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাতে গ্রামের পশুগুলো অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে, বিশেষ করে গরু বাছুরের দল। ঢাক ঢোলের আত্মদ্রৌহিতায় তাহাদের মর্মপীড়ার আর সীমা নাই। এত সমারোহের কারণ একটা নাবালক ১৪ বর্ষীয় বালকের বিবাহ। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছে। হরদেব মিত্র বেশ বড়লোক, প্রায় ২৫-২৬ হাজার টাকা তাহার বাৎসরিক আয়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। এত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধূমুখ দেখিবার একান্ত স্বাদ। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল। রাঙা বউ, সত্যেন্দ্র মহা খুশি। ১০ বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্রর জননী বিশেষ হৃষ্টচিত্ত হইলেন। বিবাহের পরবৎসরেই হরদেববাবু বধূ আনিলেন, কারণ গৃহিণীর এইরূপ অভিসন্ধি ছিল না যে বধূকে পিতৃগৃহে রাখিয়া দেন। তিনি প্রায় বলিতেন, বিবাহ হইলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখিতে নাই। মতটা মন্দ নহে। সত্যেন্দ্রর পাঠের সুবিধার জন্য হরদেববাবুকে সস্ত্রীক কলিকাতাতেই থাকিতে হইত। সরলা কলিকাতায় আসিল। অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেববাবুর সহিত কথা কহিত। এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে শ্বশ্রু ঠাকুরানীর সহিত কথা বলিত। গৃহিণীর তাহাতে সুখ ভিন্ন, অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাড়ি লইয়া গেলেন। তাহার ২-১ মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল, বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যে এগুলো দেখে। কথাটা মা বুঝিলেন। হরদেব বাবুরও কানে গেল। তিনি হাসিয়া বউ আনিতে পাঠাইলেন। লিখিলেন, আমার বাড়িতে বড় গোলযোগ উপস্থিত হইয়াছে, মা ভিন্ন বোধহয় থামিবে না, সুতরাং মাকে পাঠাইয়া দিবেন। আবার সরলা আসিল। সত্যের ছোটখাটো কাজগুলি সেই করিত। বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা, কলেজের কাপড় জামাগুলি ঠিক করিয়া রাখা, অর্থাৎ তাড়াতাড়িতে ২ হাতে ২ রকমের বোতাম, কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে, কলেজের ১ ঘণ্টা যায় যায় সময় এক পায়ে কার্পেটের অপর পায়ে বার্নিশ করা জুতো সে না পরিয়া ফেলে, ফর্সা জামার উপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রস্তুত চাদরের জুলুম না হয়, এইসব কাজগুলো সরলাই দেখিত। সরলা না থাকিলে এসব গণ্ডগোল তাহার প্রায়ই ঘটিত। এমন অন্যমনস্ক লোক কেহ কখনো দেখে নাই। এ সকল কাজ সরলা ভিন্ন অপর কাহারও দ্বারা হইতও না বটে, আর হইলেও সত্যেন্দ্রের পছন্দ হইত না বলিয়া কাজগুলি সরলাই করিত। সুশীলা সরলার বড় দিদি, তাহার ছেলের ভাত। সুতরাং কামাখ্যাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাড়ি লইয়া যাইবার জন্য কলিকাতায় আসিলেন। সরলার দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছে। বিশেষ করে সরলা প্রায় ৩ বৎসর যাবৎ দিলজানপুর যায় নাই। সত্যেন্দ্রও যখন যাইতে সম্মত হইল, তখন কামাখ্যাবাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন। গৃহিণী বহু দিবসের পর তাহাদিগকে পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন। যাহার ছেলের ভাত, সে আসিয়া ২ জনকেই অনেক কথা শুনাইয়া দিল, অনেক রকমে আপ্যায়িতও করিল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাড়ি যাইতে চাহিল, কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন। বলিলেন, এতদিন পর এসেছ, আরো কিছুদিন থাকতে হবে। সরলাও ছাড়িল না। সুতরাং আরও ২-৪ দিন থাকিতে সত্যেন্দ্র সম্মত হইল।
2-4 দিন কাটিয়া গেল, তবু সরলা ছাড়িতে চাহে না। কিন্তু না যাইলেও নহে, পড়াশোনার বিশেষ ক্ষতি হয়, পরীক্ষারও অধিক বিলম্ব নাই। আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিল, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র কহিল, যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল, সে এতটা ভাবে নাই। তখন অশ্রুজলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়। রাত্রি 10টার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথার দিব্যি দিয়া দিল। কি একটা উদাস পারা প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিন কলিকাতায় পৌঁছিল। সত্যেন্দ্র একখানা পুস্তক লইয়া বসিয়াছিল। পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিয়াছিল। সত্যেন্দ্র গুনিয়া দেখিল, সমস্ত দিনে মোটে 26 লাইন পড়া হইয়াছে। দুঃখিতভাবে সে ভাবিল, বাহ, এইরকম পড়লেই পাশ হব। ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হইল। সে ভাবিল, সমস্ত পোড়ামুখী সরর দোষ। এই 5 দিন এসেছি, একটুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলেই আলো নিভিয়ে দেয়, একে কোথাও পাঠিয়ে দিলে ভালো করে পড়ব। কিন্তু এ যে হলো ঠিক উল্টো। না না, কালই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব? যাহা হোক, সত্যেন্দ্র এইরূপ একটা মতলব আঁটিতেছিল। কি করিয়া আনাই, কেমন করিয়াই বা বলি, লজ্জা করে। আর এত ভালোই বা বাসিলাম কেমন করিয়া? 2 দিন একটা ভৃত্য আসিয়া একখানা টেলিগ্রাম হাতে দিল। সত্যেন্দ্র অতিশয় বিস্মিত হইল, আর ভাবিবার সময় নাই কোথাকার টেলিগ্রাম। কভার খুলিতে সত্যের হৃৎকম্প হইল। ভিতরে যাহা লেখা ছিল তাহাতে মাথা একেবারে ঘুরিয়া গেল। সরলা পীড়িতা। সেই দিনই হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া দিলজানপুর যাত্রা করিলেন। বাড়ির সম্মুখে কামাক্ষাবাবুর সহিত সাক্ষাৎ হইল। হরদেববাবু চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, মা কেমন? কামাক্ষাবাবু কহিলেন, আসুন আসুন, ভিতরে চলুন। হরদেববাবু ভিতরে গিয়া দেখিলেন সরলা বিসূচিকা রোগে আক্রান্তা। একদিনে সরলাকে যেন আর চেনা যায় না। চক্ষু বসিয়া গিয়াছে, পদ্মের মতো মুখখানিতে কালিমা পড়িয়াছে। বিজ্ঞ হরদেববাবু বুঝিলেন অবস্থা ভালো নহে। চক্ষু মুছিয়া ডাকিলেন, মা সরলা। সরলা চাহিয়া দেখিল, তখনও সরলার বেশ চৈতন্য আছে। কেমন আছো মা? সরলা হাসিয়া বলিল, ভালো আছি তো। দুইজনেই বুঝিল এটা আপোষে মিটমাট হইয়া গেল। সকলে চলিয়া যাইলে সত্যেন্দ্র আসিয়া কাছে বসিল। দারুণ আতঙ্কে কথা বাহির হইল না। তখন জোর করিয়া নীরস ভাঙা ভাঙা গলায় সত্যেন্দ্র ডাকিল, সর। শুষ্ক ভাঙা গলা। ক্ষতি কি? সেই চিরপরিচিত স্বর, সেই আদরের ডাক, সর। এ কি ভুল হয়? সরলা চাহিল। সে হরদেববাবুকে দেখিয়া পূর্বেই সত্যেন্দ্রর আগমন অনেকটা অনুমান করিয়াছিল। সরলা স্বামীকে তামাশা করিতে বড় ভালোবাসিত। হাসিয়া বলিল, কি নিতে এসেছ? কথা বসিয়া গিয়াছে। এতক্ষণ কোনো মতে সত্যেন্দ্র চক্ষুর জল চাপা দিয়া রাখিয়াছিল। অবস্থা দেখিয়া সে বালির বাঁধ ভাঙিয়া গেল। সত্যেন্দ্র জানিত এ সময় কাঁদিতে নাই, কিন্তু পোড়া চোখের জলের কি সে বিবেচনা আছে? বেশ ধীরে ধীরে স্বচ্ছন্দে তাহারা একটির পর একটি করিয়া ফোঁটায় নামিতে আরম্ভ করিল।
তাহারা যে সরলার অঙ্গে মিশিতেছে, এ অবকাশ তাহাদের কখনো হইয়াছে কি? কখনো হয় নাই। তোমার কিংবা সরলার খাতিরে তারা এ সুযোগ ছাড়িয়া দিবে? সরলা স্বামীকে কখনো কাঁদিতে দেখে নাই, সেও কাঁদিল। অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া সে বলিল, ছি, কাঁদো কেন? পুরুষ মানুষের কি কাঁদতে আছে? এ কি বড্ডে সরলা, বেশ বুঝিয়াছ। অন্তর্দাহে তাহারা শুকাইয়া কাঠ হইয়া যাক, এক ফোঁটা জল যেন না পড়ে। অশ্রু স্ত্রীলোকের জন্য, পুরুষের তাহাতে হাত দিবার অধিকার নেই। যন্ত্রণায় পুরিয়া যাক, কাঁদিতে পাইবে না, কাঁদিলে স্ত্রীলোক হইয়া যাইবে। সরলা, এ ব্যবস্থা কি তোমরাই করিয়াছ? সরলা স্বামীর হাত আপন হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল, পরজন্মে বিশ্বাস করো। সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল, করতাম কিনা জানি না, কিন্তু কিন্তু আজ আজ সম্পূর্ণ বিশ্বাস করব। আজ হতে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পাইল। ঔষধ খাওয়াইবার সময় হইয়া গিয়াছে দেখিয়া কামাক্ষবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তার নাড়ি টিপিয়া বলিলেন, আশা বড় কম, তবে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হইল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া কলিকাতায় ফিরিলেন। কি যেন একটা হইয়া গিয়াছে। রাজশয্যায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কথঞ্চিত উপলব্ধি করিতেছিলাম। টানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে। অর্ধরাত্রে উঠিয়া বসিয়াছি, ঘুম ভাঙিয়া গিয়াছে। আমার আজীবন সহচর সেই অর্ধছিন্ন খট্টায় শুইয়া আছি। আমি কাঁদিব না হাসিব? সুখের স্রোতে অনন্তে ভাসিয়া যাইতেছিলাম, হঠাৎ কে যেন অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি। আর বুঝি কখনো ভাসিয়া যাইতে পাইব না। সব যেন উল্টাইয়া গিয়াছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া পরিধির বাহিরে লইয়া গিয়াছে। কিছুই যেন আর ঠাহর হয় না। এ কি হইল? নিশীথে সত্যেন্দ্রনাথ জানালায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল। গাছগুলো কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর সহিত বিনিময় করিতেছিল। শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস বহিয়া গেল। কিছু বলিয়া গেল কি? বলিল বই কি, সেই এক কথা। সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায়। হইয়াছে কি? পাপিয়ার চোখ গেল বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথা কাও পাখিও আর আপনার বোল বলে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস ওই একই কথা বার বার কহিয়া বেড়ায় কেন? শো শো করিয়া নৈশ বাতাস যেন ওই কথাই কহে, নেই নেই, সে নেই। কেমন আছো সত্য? মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয়? সে তো আজ অনেক দিন হইল। একটু শোও না ভাই। চিরকাল কি একইভাবে ওই জানালায় বসিয়া থাকিবে? সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল। চক্ষু মুদিতে সাহস হয় না, পাছে সেটি হারাইয়া যায়। দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে। প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আমোদ হয় না। এত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায়? সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে। পাশ হইবার ইচ্ছাও আর নাই। উৎসাহ নিবিয়া গিয়াছে। পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে? হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিলেন।
সত্যেন্দ্র বলে সে বাড়ি হইতেই ভালো পরীক্ষা দিতে পারিবে, শহরের অত গণ্ডগোলে ভালো পড়াশোনা হয় না। সত্যেন্দ্র এখন একরকম লোক হইয়া গিয়াছে। মুখখানি দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই, যেন মস্ত পীড়া হইতে সম্প্রীতি আরোগ্য লাভ করিয়াছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ঝাড়িয়া ধুলা পরিষ্কার করে, নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে, হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছি মিছি পরিষ্কার করে, সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরও পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি যেন একটা শিরোনাম দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে। সত্যেন্দ্র, তুমি একা নও, অনেকের কপাল তোমারই মতো অল্প বয়সে পুড়িয়া যায়। সকলেই কি তোমার মতো পাগল হয়? সাবধান সত্য, সকলেরই একটা সীমা আছে, স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে। যদি সীমা ছাড়াইয়া যাও কষ্ট পাইবে, কেহ রাখিতে পারিবে না। সত্যেন্দ্রর জননী বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন, সত্য আমার কি হয়ে গেছে দেখেছ? কর্তা বলিলেন, দেখছি তো, কিন্তু কি করি? আবার বিবাহ দাও, ভালো বউ হলে সত্য আবার হাসবে, আবার কথা কবে। সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন, আমার একটা কথা শুনবে? কি? তোমাকে আবার বিবাহ করতে হবে। সত্য হাসিয়া কহিল, এই কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন? মা পূর্ব হইতেই অশ্রু সঞ্চিত করিয়াছিলেন, সেগুলি এখন বিনা বাক্যব্যয়ে নামিতে আরম্ভ করিল। মা চক্ষু মুছিয়া বলিলেন, বাবা, এই 21 বছরে কেউ বুড়ো হয় না, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছা হয় না। কিন্তু আমি আর একা থাকতে পারি না। পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই একই কথা বলিলেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝিলেন মৌনভাব সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল, শুনছ সর, আমার আবার বিয়ে হবে। ফটোগ্রাফ কথা কহিতে পারে না, পারিলে কি বলিত? বেশ তো বলিত কি? সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল। শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর। হোক সুন্দর, সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহে রহিল। 3য় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়া গৃহিণী নতুন বধূর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রে যখন 2 জনে পাশাপাশি শুইয়া থাকে, তখন কেহই কাহারও সঙ্গে কথা কহে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এ কোথাকার কে যে আমার সরর জায়গায় শুইয়া থাকে? নতুন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা কহে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানালায় বসিয়া আছে। জানালা খোলা, খোলা পথে জ্যোৎস্নালোক প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে পাইল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল। কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছেন। অন্য মেয়ে কি করিত জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন, কাঁদছ কেন? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বছর বয়সে স্বামীর এই আদরের কথা।
অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল, তুমি তুমি আমাকে তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন সত্যর বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখতে পারি না তোমাকে কে বললে? তবে তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ভেবেছিলাম এই কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নাই। তোমাকে কিছু গোপন করব না। সকল কথা খুলে বললে বুঝতে আমি এমন কেন। আমি এখনো সরলাকে মানে মানে আমার পূর্ব স্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। সেই নিতে এসেছ মনে পড়িল। অনাহুত অশ্রু সত্যেন্দ্রর নয়ন রোধ করিল। তাহার পর গণ্ডু বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেঁদো না নলিনী। আমার হাত কি? নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি কেউ তা জানে না। মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল, তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে, 16 বৎসরে যদি অভিমান করিবে না তো কবে করিবে? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে? সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায় ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন এ কথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেহ ব্যথী হয়, কষ্টতে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধহয় তাহার ন্যায় বন্ধু এ জগতে আর নাই। ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায়ই পূর্বের কথা জানাইত। কত নিশায় দুইজনেই সেই একই কথায় অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত। সত্যেন্দ্র কি তাহলে আর কখনোই নলিনীকে ভালোবাসতে পারবে না? নলিনীকে সারা জীবন ভোগ করতে হবে তার সতীন জ্বালা, নাকি ঘুরবে গল্পের মোড়? দেখা হচ্ছে পরের এপিসোডে। শুনছিলেন আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প বোঝা, কণ্ঠে আমি অম্বিত, প্রেজেন্টেড বাই ধুলোবালি টেলস।